আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের অনেকের স্ট্রোক নামের একটা ডিজিজ হয় বা স্ট্রোক হয়, যেটা স্ট্রোক থেকে প্যারালাইসিস হয়ে যায়। এই বিষয়ে কিছু বেসিক নলেজ শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমাদের যে এত বড় একটা বডি, এই বডিতে আমাদের ব্রেনের যে অংশটা, সেটা হচ্ছে যে খুবই ছোট্ট একটা জিনিস। আমাদের বডি ওয়েটের প্রায় মাত্র 2% হচ্ছে যে ব্রেন। কিন্তু এই ব্রেনের সক্ষমতাটা এত বেশি যেটা অকল্পনীয়। ভেবে দেখেন যে আজ থেকে 20 বছর আগের বা 50 বছর আগের কোনো একটা ঘটনাকে বা স্মৃতিকে যদি আপনি মনে করতে চান, জাস্ট আপনি একটু চিন্তা করলেই দেখবেন যে এটা অটো সার্চ হয়ে সেটা আপনার সামনে, চোখের সামনে চলে আসতেছে। মনে হচ্ছে যে আপনি একটা ভিডিও দেখতেছেন, আপনি সেই পুরাতন দিনের কথাগুলো আপনার মনে পড়তেছে, আপনি দেখতেছেন। তাহলে বুঝতে হবে যে এটার কার্যকারিতাটা কত। এটা আমাদের বডি ওয়েটের 2% হলেও আমরা যে সারা বডিতে যে আমাদের যে অক্সিজেনটা লাগে, সেই অক্সিজেনের কিন্তু প্রায় 20% প্রয়োজন হয় হচ্ছে যে এই ব্রেন ঠিক রাখার জন্য, ব্রেনের জন্য। তো আমাদের ব্রেনটা আসলে মানে সচল থাকে অক্সিজেন এবং সুগারের সমন্বয়ে। হ্যাঁ, এটাই। তো ফিউ সেকেন্ডের জন্যও যদি, খুব সামান্য একটা সময়ের জন্যও যদি আমাদের ব্রেনে যদি সার্কুলেশন কমে যায়, বা অক্সিজেন সার্কুলেশনটা কমে যায়, তাহলে কিন্তু সেলগুলো ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, সেলগুলো ড্যামেজ হয়ে যায়। আর যখন অক্সিজেন যখন যাওয়া মানে অফ হয়ে যায়, ঠিক সেই সময় কিন্তু আমাদের যে নিউরনগুলো আছে, এগুলো ছটফট করতে থাকে। হ্যাঁ, নিউরনগুলো ক্ষতিগ্রস্ত হয়, এটা বেশি বেশি স্টিমুলেট হয়। তো যখন এই অক্সিজেন কমে যাবে, তখন এই যে নিউরনগুলো স্টিমুলেট বেশি হবে, একটা খারাপ দিকের দিকে যাবে, তখন কিন্তু যে সেলের যে মাইটোকন্ড্রিয়া আছে, যেটাকে পাওয়ার হাউস বলা হয়, সেটাও কিন্তু ওয়ার্ক করা অফ করে দেবে। তাহলে এই যে একটা বিষয় মাথায় রাখা দরকার, যে আমাদের যে অক্সিজেন সাপ্লাইটা, আমাদের ব্রেনের যে ব্লাডের সার্কুলেশনটা, এটা সবসময় ঠিক রাখা দরকার, জরুরি বিষয়। যাই হোক, যখন মাইটোকন্ড্রিয়া ফাংশন করা অফ করে দিবে বা কমায় দিবে, তখন বাঁচার জন্য কিন্তু সেলগুলো বিষাক্ত যে কেমিক্যালগুলো আছে, এগুলো রিলিজ করে, যার কারণে আশেপাশের যে ইনট্যাক্ট সেলগুলো থাকে, সেগুলো ড্যামেজ হয়ে যায় বা ড্যামেজ হতে পারে। এটাকে আসলে বলা হয় ইসকিয়ামিক স্ট্রোক বা ইসকিয়ামিক অ্যাটাক, যেটা অক্সিজেন স্বল্পতার কারণে এই সমস্যাটা হয়। তো এটা যদি কেউ 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে যদি কেউ হসপিটালে যেতে পারে, তাহলে ডাক্তারগণ বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে এই জিনিসটাকে একটা ভালো রেজাল্টের দিকে নিয়ে আসা সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্ট্রোকের আরও একটা ধরন আছে, সেটা হচ্ছে যে হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোকগুলো হয় সাধারণত দীর্ঘদিন যদি হাই ব্লাড প্রেশার থাকে, অনেক সময় ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা হতে পারে। সেক্ষেত্রে যদি হেমোরেজিক স্ট্রোক হয়, সেই ক্ষেত্রে সেটাতে সার্জারির প্রয়োজন থাকে। আমরা সার্জারি করে যে ব্লাডগুলো ওখানে ক্লট হয়ে যায় বা বের হয়ে আসতেছে, সেটাকে রিপেয়ার করে দিলে স্বাভাবিক থাকে। তবে আরেকটা আছে হচ্ছে যে টিআইএ, ট্রান্সিয়েন্ট ইসকেমিক স্ট্রোক বা অ্যাটাক। এটা মিনি স্ট্রোক হিসেবে পরিচিত। এটা স্ট্রোক হওয়ার কিছু সময়ের মধ্যেই আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। যাই হোক, এই যে স্ট্রোক একটা ডিজিজ, এই স্ট্রোক থেকে বাঁচতে হলে নিয়ন্ত্রিত লাইফস্টাইলে থাকা উচিত মানুষের। যে ডায়াবেটিস মেলিটাস, তারপরে হাই ব্লাড প্রেশার, এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখা উচিত। নিয়ন্ত্রিত জীবনযাপন করা উচিত, নিয়মিত ঘুম, অতিরিক্ত স্ট্রেস না নেওয়া, এই সব মিলিয়ে একটা লাইফস্টাইলের দিকে থাকাটা উচিত। যাই হোক, এই স্ট্রোক হওয়ার পরে সাধারণত প্যারালাইসিস নামক আরেকটা সমস্যা দেখা দেয়, যেটা হচ্ছে যে যদি রাইট সাইডে কেউ স্ট্রোক করে ব্রেনের, তাহলে তার লেফট সাইডটা প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি লেফট সাইডে হয়, তাহলে রাইট সাইডের দিকে
সম্ভাবনা থাকে। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেসটা ঝুলে যেতে পারে। তারপরে মুখ বাঁকা হয়ে যাওয়া যেটাকে বলে। হাত এবং পা অবশ হয়ে যায়। এই বিষয়গুলো তারপরে ভীষণ একটু ব্লাড টাইপের হতে পারে, স্পিচ প্রবলেম হতে পারে, এই সব কিছুই হতে পারে। যাই হোক, যেটা বিষয় এই আলোচনার শেষের দিকে এসে, সেটা হচ্ছে যে স্ট্রোক হলে প্যারালাইজড হয়। এখন প্যারালাইসিস হলেই যে মানুষ আর কখনো সুস্থ হবে না, বিষয়টা এমন না। এটা একটা ভুল ধারণা। আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জে এবং আমি অনেক রোগী পেয়েছি যাদের কাছ থেকে শুনেছি যে তারা এখনও এটা বিশ্বাস করে যে তাদেরকে জিনে ধরছে, ভূতে ধরছে অথবা কোনো বাতাস লাগছে। এই বিষয়গুলো আসলে এগুলো সম্পূর্ণ কুসংস্কার। যদি কোনো মানুষ স্ট্রোক হওয়ার পরে প্যারালাইজড হয়ে যায় এবং একটা নির্দিষ্ট সময় থেকে যদি তাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়া যায় নিয়মিত একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের মাধ্যমে, তাহলে আল্লাহর রহমতে খুব দ্রুতই সেরে ওঠেন। এটা 3 থেকে 6 মাসও সময় লেগে যেতে পারে। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ। এটা নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে ব্রেনকে আবার নতুনভাবে শিখাইতে হবে যে আহ, মানে হাতটা এভাবে উঠবে, এভাবে হাঁটাচলা করবে, গেইট রিএডুকেশন, বিভিন্ন এক্সারসাইজ আছে এটা। তো যাই হোক, এটা একজন সম্পূর্ণ ফিজিওথেরাপিস্টের কাজ। তাহলে চেষ্টা করবেন যদি কেউ এরকম স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়, তাকে দ্রুত সময়ের জন্য হসপিটালাইজড করার চেষ্টা করবেন এবং হসপিটালাইজড যখন মোটামুটি একটু ভালোর দিকে আসবে, যখন তার ব্রেনের অংশটা মোটামুটি একটু ভালোর দিকে থাকবে, ঠিক তখন থেকে শুরু করবেন ফিজিওথেরাপি এবং ভালো ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ট্রিটমেন্ট করবেন। কখনোই নিজেরা চেষ্টা করবেন না যে আমরা নিজেরাই পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্টস থাকেন তারাই যদি এক্সারসাইজ করে ভালো করার সিদ্ধান্ত নেন, তাহলে এটা ভুল। হ্যাঁ, আপনারা সহযোগিতা করবেন। একজন ফিজিওথেরাপিস্ট ট্রিটমেন্ট করবে এবং এর পাশাপাশি আপনারা সহযোগিতা করবেন এবং একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করবেন যে কোন কোন প্যাটার্ন হবে, কোন সাইডে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন মুভমেন্টটা হবে, এই জিনিসগুলো একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে একটু সাপোর্টিং হিসেবে যখন কাজ করবেন তখন অবশ্যই পেশেন্টের জন্য এটা ভালো। তবে আমাদের দুঃখজনক হলেও যে বাংলাদেশে আমি অনেক ডাক্তারদের প্রেসক্রিপশন দেখেছি যে ওনারা শুধু মেডিসিন লিখে তারপরে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা আছে তাদেরকে বলে দিচ্ছেন আপনারা বাসায় নিয়ে ব্যায়াম করবেন। এই জিনিসটা একদমই মানে কি বলবো, এটা অনুচিত একটা কাজ, ইথিক্সের বাইরে একটা কাজ। একজন ডাক্তারের অবশ্যই উচিত যে উনি ওনার চ্যাপ্টার ক্লোজ করবেন, উনি ওনার মেডিসিন বা যা পরামর্শ দেওয়ার তা অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পাশাপাশি উনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে এটা রেফার করে দেবেন। ফিজিওথেরাপিস্ট বাকি কাজগুলো করবে। এইভাবে যদি নিয়মিত কাজগুলো করা যায়, তাহলে স্ট্রোক বা প্যারালাইসিস এটা আসলে জীবনে খুব বেশি এফেক্ট ফেলবে না। কেননা আমরা দেখে থাকি যে অনেকেই মনে করেন যে স্ট্রোক হয়েছে, প্যারালাইসিস হয়েছে, তার মানে সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে, তাকে পঙ্গুত্ব জীবনযাপন করতে হবে। বিষয়টা এমন না। কিছু ডিফেক্ট থাকতে পারে, তবে স্বাভাবিক জীবনে ফিরে আসাও সম্ভব যদি নিয়মিত ফিজিওথেরাপি, নিয়মিত মেডিসিন এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনে কেউ অভ্যস্ত হয়। ভালো থাকবেন। আজকে এতটুকুই। দেখা হবে আগামী কোনো এক সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।